थाना के नीमचा फाणी अंतर्गत नीमचा मलिकपाड़ा के निवासी निमाई माझी की नाबालिग पुत्री की जबरदस्ती शादी माता पिता द्वारा कराने का मामला सामने आया है, जिसके बाद मंगलवार को चाइल्ड लाइन तथा प्रशासनिक अधिकारियों की मदद से शादी को रुकवा दिया गया। जानकारी के अनुसार नीमचा फाणी अंतर्गत नीमचा के मलिकपाड़ा की 15 वर्षीय का नाबालिग छात्रा की शादी उसके मां बाप ने बांकुड़ा जिले में तय कर दी, जिसके बाद नाबालिग छात्रा चिंता में पड़ गई। वह शादी नहीं करना चाहती थी, बल्कि वह आगे पढ़ना चाहती थी तथा पढ़ लिख कर एक शिक्षिका बनना चाहती थी। আমাকে এখানে জোর জবরদস্তি বিয়ে দিতে চাইছিল। আমার এই বিয়ে তো মত নেই। কে দিয়েছে? মা বাবা বলছিল পড়াশোনা করে লাভ নেই, বলছে এখন বিয়ে ঠিক করেছিল আমাকে দিবার জন্য। আমার এই বিয়েতে ইচ্ছে নেই, আমি বলছিলাম করবো না, খাওয়াবো না। তুমি না, তুমি আমি এখন পড়তে চাই। কেন বিয়ে দিয়েছে? কারণ ওরা টাকা পয়সা নেবে কিনা ফ্রিতে, ওই জন্য মা বাবা আমাকে অত্যাচার বলতে মারতো আর বকতো। কি বলতো বিয়ে কর, না ছাড়া থাকতে দেবো না। না, জানিয়েছিলাম গায়ের প্রধানকে, দিয়ে ওরা এসেছিল, বুঝে গেছে। তাও তার পরের দিন রাত্রে আমাকে মেরেছে। আমি গেছিলাম, বলছিলাম যে আমাকে এমনি জোর জবরদস্তি বিয়ে দিতে চাইছে, আমার এই বিয়েতে ইচ্ছে নেই। সেই দিন এসেছি, তারপরের দিন এসে মাকে বুঝিয়ে গেল, তো তারপরের দিন রাত্রে আমাকে মারল। আজকে কথা বলতে বলতে আমাকে বলছিল ফোনে কথা বলতে, আর আমার কথা বলবার ইচ্ছে ছিল না, তাই আমাকে মারছিল। দিয়ে ওই মারের চোটে সবাই এসেছিল আমাকে বাঁচাতে। না, ওই যার সাথে বিয়ে লেগেছিল তার। তোমার হ্যাঁ, কত? পয়সা দেয়নি, আমি সেদিন দেখেছিলাম 2000 টাকা দিতে হবে। তোমাকে কি তোমার আমি কিছু জানি না, কিন্তু বলছিল ফ্রিতে বিয়ে, টাকা পয়সা নেবে কি নেই, এই কারণে। ছেলের কত বয়স? অমনি হবে 30-35। কি নাম তোমার? শিল্পী মাঝি। তুমি কি এখন পড়তে চাইছো? হ্যাঁ। আগে পড়বে? হ্যাঁ, কি হতে চাও? আমি পরে টিচার। जिसके बाद उसने हिम्मत दिखाते हुए अपने शिक्षक को इस बात की जानकारी दी। शिक्षक को खबर मिलने के बाद उसने नीमचा फाणी प्रभारी को सूचित किया तथा स्थानीय चाइल्ड लाइन एवं रानीगंज ब्लॉक के अधिकारियों को इस बात की खबर दी, जिसके बाद पुलिस, चाइल्ड लाइन के सदस्य, रानीगंज ब्लॉक के अधिकारी एवं स्थानीय शिक्षक की मदद से शादी को रुकवा दिया गया तथा अधिकारियों द्वारा परिवार को सख्त हिदायत देकर कागजी कार्रवाई की गई। अधिकारियों द्वारा नाबालिगा के मां बाप को चेतावनी दी गई कि अगर 18 वर्ष से पहले अपनी पुत्री की शादी इन्होंने की तो इन पर कानूनी कार्रवाई की जाएगी। उन्होंने सख्त हिदायत देकर तथा लड़की को अच्छे से पढ़ाने तथा देखभाल करने की हिदायत दी। चाइल्ड लाइन की प्रतिनिधि आरित्री भट्टाचार्य ने चाइल्ड लाइन के पत्र पर सभी का हस्ताक्षर लेकर परिवार वालों को सख्त हिदायत दी। इस बात को लेकर इलाके में चर्चा बनी रही। प्रशासन के एक सहयोग से नाबालिग के साथ साथ इलाके के लोगों में खुशी है। কি আছে? তো ধাজ ওরা বলছিল যে তোমাদের এক পয়সা নেবো না, ফ্রি হবে। ওরা দিচ্ছিল টাকা পয়সা। করছেন তো টাকা পয়সা দিয়ে ও না কত দিচ্ছে? দিচ্ছিল 3,000। ভবন তো ওরা বলছিল যে হ্যাঁ হবে, এই মাসের শেষ দিকে হবে। না, মেয়ে একবার বাবা কাছে বলছিল যে হ্যাঁ করবো। হ্যাঁ, মেয়েকে এখন রাখি তো মেয়েকে মারধর করে বিয়ে দিচ্ছেন নাকি? কেন? ওই তাহলে রাজি হোক, মেয়ে অভিযোগ না মেরেছেন? ওই বিয়ের জন্য। হ্যাঁ, কোন ক্লাসে? এই মাধ্যমিক দিল, এক পেয়েছে।
মেয়ে কি পড়তে চাই। তাহলে বিয়ে বিয়ে ছেলে বলেছিল যে হ্যাঁ পড়াবো, বলছিল বিয়ে করে পড়াবো আমি। তো 16 বছর কি করে বিয়ে দিবেন ওরা? 16 হয়েছে, তো কি করে বিয়ে দিচ্ছেন আপনি ছেলেটা ঘরে আসলে ছিল ওই জন্য। নাকি? না টাকা দিয়ে জন্য নয়, এই কম দিয়ে দিয়েছে একটা আর 3,000 টাকা দিয়েছে। বাড়ি থেকে হ্যাঁ দিয়েছে 3,000 টাকা। আর তো মেয়েকে আপনি পুরো মারধর করেছেন? তো আপনারা কি তো বিয়ে হবে? পুলিশ কি বললো? আপনি কি চাইছেন এখন? কি নাম আপনার? টিঙ্কু মাঝি। কে হন ওর? হ্যাঁ ওর কে হন? কার মা? 1098-এ আজকে আমরা একটা কল পাই। সেই কল পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আমাদের নোডাল অফিসার তাকে পাঠানো হয় এবং লোকাল আইসিকেও জানানো হয়। তারা যায় ওইখানে নিমচা এলাকাতে। সেখানে শিল্পী মাঝি বলে একটি মেয়ে, 15 বছর বয়স, আনুমানিক 15 বছর বয়স, তার রাজি ছিল না। তাকে বিয়ের একটা ব্যবস্থা করা হয়েছিল, তার বাড়ির অভাব অনটনের জন্য এটা হয়েছিল। তো তাদেরকে আমরা বলি যে 18 বছর না হলে আপনারা বিয়ে দিতে পারবেন না, এবং তাতে ওরা রাজিও হয়। ওরা আইন সম্পর্কে এবং হেলথ সম্পর্কে অতটা অবগত ছিল না। প্রান্তিক মানুষ হলে যা হয় আর কি। ওদেরকে বলে ওদের কাছ থেকে আমরা একটা মুচলেখা নিয়ে এসেছি এবং চাইল্ড ম্যারেজটা এখন বন্ধ। 14 বছরের একটি মেয়ে বাড়িতে মা বাবা শাসন করবে, সেইটা এইরকমভাবে একটা সামাজিক রূপ নিয়ে আজকে সকলে মিলে আজকে আমরা গেছি, অনেক লোকজনকে দেখতে পেয়েছে, তাতেও হয়তো এরকম বলে ফেলেছে, কিন্তু এটা কোনো সাবত্য আমরা খুঁজে পাই। ফোনটা কোনো একজন গ্রামবাসী করেছে 109। আমরা তরফ থেকে ব্যবস্থা হচ্ছে যে আমরা তো মুচলেখা নিয়ে চলে এসেছি, এবার 15 বছর থেকে 18 বছর হতে এখনো 3 বছর সময় লাগবে। এর মাঝখানে যাতে কিছু না ঘটে সেটার জন্য আমরা পুলিশকে স্ট্রিক্ট ভিজিলেন্স দিতে বলছি, এবং আমরা লোকাল লেভেলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং আমার ব্লক স্তরের লেভেল থেকে আমরা রেগুলার বেসিসে প্রত্যেক মাসে একবার করে আমরা ওই বাড়ি ভিজিট করে দেখে রাখবো। এবং পাশাপাশি ওই মেয়েটি ড্রপ আউটও আছে, ক্লাস 6-এ পড়ে, মেয়েটিকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। স্যার মেয়ে স্কুলে ভর্তি করে সেকেন্ডারি স্কুলে ভর্তি করে আরেক, ঠিক আছে, এবং কন্যাশ্রী যাতে পায় সেটাও ব্যবস্থা। 18 বছর হলে তোকে উপশ্রীর ব্যবস্থা করে দেবে, যদি আর্থিক অবস্থা সমস্ত রকমের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সহযোগিতা করা। सम्राट दास का रिपोर्ट, पीवीटीवी न्यूज। जामुड़िया थाना पुलिस को मिली एक बड़ी कामयाबी। बीते रात 2 बजे के पास जामुड़िया थाना के कोयला कारोबारी के घर में तलाशी के दौरान पुलिस को 2,47,00,000 रुपए नगद बरामद किए। मिली जानकारी के अनुसार सुमित मंडल उर्फ जयंत मंडल, जो जामुड़िया थाना क्षेत्र के कनस्तुड़िया कोलियरी के समीप रहता है, उसके घर की तलाशी ली गई और घर के कार के गैरेज में रखे एक 4 चक्का वाहन गाड़ी नंबर WUB 38AX9897 से पैसे से भरे बैग में बरामद किए गए 2,45,05,000 रुपए नगद। मिली जानकारी के अनुसार देर रात तक तलाशी के बाद भारी मात्रा में यह पैसा पुलिस ने बरामद किया। ACP सेंट्रल 2 तथागत पांडे ने बताया कि पुलिस इस बात की जांच कर रही है कि यह पैसा कहां से आया है और इसके लिए क्या जरूरत है। फिलहाल यह पैसा ट्रेजरी में जमा कर दिया गया। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज। आसनसोल जिला अस्पताल में इलाज के दौरान बूधा ग्राम निवासी 19 वर्षीय कंचन बावरी के इलाज के दौरान सोमवार की रात को मौत हो गई। मौत की खबर पाकर मृतक के परिजनों और ग्राम के युवकों ने जिला अस्पताल परिसर में जमकर हंगामा मचाया। इस दौरान अस्पताल की संपत्ति और नर्सों के वाहनों को तोड़फोड़ किया गया। अस्पताल प्रबंधन के द्वारा इसकी सूचना आसनसोल दक्षिण थाना को दी गई। सूचना पाकर दक्षिण थाना पुलिस घटनास्थल पर पहुंची और स्थिति को नियंत्रण किया। हालांकि अभी इस मामले में किसी की गिरफ्तारी नहीं हुई है। घटना के बारे में मृतक के पिता ने बताया कि सोमवार की दोपहर 1 बजे के लगभग अपने बेटे कंचन बावरी को अस्पताल में इलाज के लिए भर्ती किया था।
দুবার পায়খানা করেছিল, পায়খানা করে পরে আমি নিয়ে চলে এলাম হসপিটালে। হসপিটাল থেকে নিয়ে গেলাম, ডাক্তার সুই মুই সব দিয়েছে, সেলাই জল দিয়েছিল, সেলাই জলটা ফিরে একবার খুলে দিয়েছিল, কিন্তু পুরো কাঁপতে লাগলো। বললাম চাদর দাও, চাদর বলে তোমরা নিয়ে যাও নিচে করে, আমি কেউ যাবো না। তারপরে ফিরে একবার সেলাইটা খুলে দিল, সেলাইটা বললাম হাত জোড় করছি, তুমি যা সেলাইটা আমার লাগিয়ে দাও, ছেলেটা জলটা ছেলে আমার ছেলেটা বেঁচে যাবে। আর সে ছেলে বলছে আমার সময় নেই তোমার কাছে। তাহলে কি ডাক্তার, কি হসপিটাল খুলেছে এটা? ডাক্তার ডাক্তার পেশেন্ট হয়ে যায় এরকম করলো। আমাকে বললো তোমাকে অফার লিখে দিচ্ছি, তারপর দেখছি না 1 ঘন্টার পর আমি আসিছি, তার 10 মিনিট পর দেখছি কাজের ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকাবে আমার ছেলেকে? আমি কেমন অফার যখন লিখেছিল তো আমি ওই নিয়ে যেতাম জায়গাতে, তো তুমি ঢুকিয়ে দিলে কেন আমাকে? আর কোন ডাক্তার? ডাক্তার তো ডাক্তার নয় এগুলা, ডাক্তার নয় এগুলা, ডাক্তার একদম নয় এগুলা। ডাক্তার তো দেখলাম আমি ডাক্তার মনে নয় এগুলাকে। আজকে পুরো ঘটনাটা ডাক্তার, আর এই ঘটনাটা ডাক্তারের না পরবাতো হয়েছে, কেন করবে এগুলো আমার? আমি আজকে আমার ছেলেকেই গাড়ি চালাতো, এখানে অ্যাম্বুলেন্স চালাতো, আজ আমার ছেলেকে এরকম বিঘটনা ঘটিয়ে দিলে কেন করলে? তুমি পারতে না, তুমি আমাকে বলে দিতে পারতে আমার দ্বারা হবে না, ঠিক আছে আমি অন্যদিকে ব্যবস্থা করবো। আপনার ছেলের নাম কি? ছেলে কাঞ্চন বাউরি। ছেলেটা প্রথমবার হয়েছিল इलेक्ट्रिक। जबकि अस्पताल के एक चिकित्सक डॉक्टर अमिया घटक ने कहा कि कंचन बावरी को डॉक्टर सोमनाथ गुप्ता देख रहे थे। কি জন্য হলো এই ঘটনা? এটা ওখানে স্টাফেরাই বলতে পারবে। পেশেন্ট এসেছিল মেল মেডিকেল ওয়ার্ড থেকে, যেটুকু শুনলাম মেল মেডিকেল ওয়ার্ড থেকে ট্রান্সফার এসছে, এই পেশেন্ট রেফার করেছিল, নিয়ে জানি পেশেন্টটা মারা গেছে, কেন মারা গেল সেই নিয়ে ফাংশন। আপনাদেরও মারধর করেছে নাকি? না না, আমাদের স্টাফেরা তো নিজেদের প্রোটেকশনের জন্য তালা লাগাতে বাধ্য হয়েছে, কেটে ওখানে গেট ধরে ভাঙিয়ে করছিল। এখন এইখানে করেছে, কাণ্ড করেছে, এবার সারাটা রাত আমাদের এই চলবে। ড্রাইভার পাওয়া যায় না, ঠিকাদার। আমরা এসেছিলাম, ঠিক আছে, আমরা দুজন মিলে এসেছিলাম, আমার হসপিটালে ভর্তি করে এমার্জেন্সি রুমে। আমরা বললাম দেখো মানে পেশেন্ট পাতলা পায়খানা করছে আর বমি করছে খালি, ঠিক আছে। তো ওখান থেকে আমাদেরকে একটা কাগজ মানিয়ে দিল, কাগজ একটা দিল, ঠিক আছে, কাগজ দিল। তারপর বললো যে তোমরা নিয়ে চলে যাও, ওখানে বেডে নিয়ে চলে যাও। বেডে নিয়ে গেলাম, তো ওখানে পুরো দুর্বল হয়ে গেল। কটার সময় ভর্তি করেছিল? তোমার মোটামুটি ধরো রাখো ওই তোমার 1:30 2টোর সময়। আচ্ছা, তখন পেশেন্টের অবস্থা কী ছিল? তখন মোটামুটি হালকা মানে ছিল, একটু মানে সুস্থ মানে ছিল। ফের আস্তে আস্তে বাড়াবাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমাদের পাড়ার ছেলেগুলো মানে ছিল 3-4 জন। ডাক্তারে কি মানে করেছে না করেছে সেটা আমি তখন করি নাই, দেখি না তখন। কিছু বলে নেই, কিছু বলে নেই, কিছু হয় না, সিস্টেমটা পুরো মেডিকেলে ভর্তি হয়েছিল, 2বার পায়খানা করেছে। ফিজিশিয়ান ডক্টর সোমনাথ গুপ্ত ওদেরকে প্রবলেম বুঝে সিসিউতে পাঠায়। সিসিউতে ওর যা ব্লাড রিপোর্ট আছে, প্যানক্রিয়াটাইটিসের রিপোর্ট আছে, যেটাই সাধারণভাবে অনেক পেশেন্ট মারা যায়। পেশেন্ট মারা যাওয়ার পর বাড়ির লোক এবং হাসপাতাল ক্যাম্পাসে কিছু লোক থাকে, হুলিগ্যান্স, যারা বিভিন্ন কাজে যুক্ত, সব মিলে মিশে সব ভাঙচুর করে। উচিত মনে করছেন আপনি? হ্যাঁ, এটা কি উচিত মনে করছেন আপনি? আমি কী করে বলবো? আমি হাসপাতালে উচিত বলবো? এটা মানে কী বলবো, মানুষ বোকা এবং তারা ইনডিসিপ্লিন এবং তাদেরকে ইন্ধন যোগাচ্ছে কিছু কিছু লোক যারা হাসপাতালের মধ্যেই থাকে। আপনাদের আগামী দিনে ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে। এটা তো অবশ্যই ট্রিটমেন্ট করতে অসুবিধা। মানুষ তো ডুবে বেরোবে কী করে, আতঙ্কিত হয়ে থাকবে এবং এই সরকারি সম্পত্তি ভাঙছে, এটা তো মানে কী বলবো, এগুলো পানিশেবল রাখছে। सीसीटीवी धरा पड़े, पुलिस एक्शन लेवे, निश्चय কিছু হবে। कम से कम 10, 20, 25, 50 लड़का आ गया। अब एक बार आने के बाद डूब गया उसका ऊपर में, फिर उधर से आया, दौड़ भाग करने के बाद ये तोड़ फोड़ स्टार्ट कर दिया। तो जब तोड़ फोड़ स्टार्ट किया है तो हम अपना गाड़ी जो वहाँ सामने गेट के पास में था, हम डॉक्टर के ही ड्राइवर है यहाँ का, तो हम अपना गाड़ी को साइड किया उधर। उसके बाद फिर नया बिल्डिंग में चला गया, नया बिल्डिंग में फिर पुलिस गया। उसके बाद अब पुलिस क्या निकाला है कि नहीं निकाला ये पता नहीं। ये अस्पताल है सरकारी, ये पब्लिक के लिए है, तो ऐसा दोष नहीं करना चाहिए। मौत जिंदगी तो सबका। क्या हुआ घटना? घटना ये हुआ कि हम लोग यहाँ बैठा था सब सुरड़ी घाट पे। अच्छा, अब उधर से कम 50 आदमी आया, उधर से ऊपर में चला गया, ऊपर से रोता हुआ सब आया। आने के बाद फिर बाहर निकल के फोड़ फोड़ स्टार्ट कर दिया, ये मारो वो मारो वो मारो करने लगा। हमारा गाड़ी, हम तो डॉक्टर के ही ड्राइवर है, हमारा गाड़ी सामने गेट पे था, मतलब इसमें चला देगा, सिलास में टूट जाएगा, तो गाड़ी निकाल के चला गया उधर। अब तक नुकसान हुआ कुछ? नहीं, हमारा गाड़ी नुकसान नहीं।
ये हॉस्पिटल का जो नुकसान ये सब है। क्या घटना सुने हैं? हाँ? क्या सुने हैं? किस लिए हुआ ये? कोई मारा गया है शिशु में ऊपर, अच्छा, समझे ना, उसी के लेके हमारे बच्चा चले गए थे, मारा गए थे और हमें हमारा 50 पे तो क्या उचित है गवर्नमेंट अस्पताल में? एकदम उचित नहीं है, तो हम लोग उस पर क्या करेंगे? क्या क्या तोड़फोड़ हुआ? ये तोड़फोड़ सब सामने आता है, ये कुर्सी चेयर टेबल उधर बैग सब गिरा दिया उधर। क्या नाम होता है आपका? हमारा हुआ MD उस्मान। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PVTV न्यूज। पश्चिम बंग उन्नयन समिति की ओर से रानीगंज शहर कमेटी सीटू के बैनर तले रानीगंज के नए बस स्टैंड के निकट सीटू की तरफ से बर्न स्टैंडर्ड कंपनी की जमीन को रेलवे द्वारा खाली करवाने के विरोध में एक प्रतिवाद सभा की गई, जिसमें सभी लोगों की कई मांगे हैं जिनको वह रेलवे द्वारा पूरी करने की उम्मीद रखते हैं। उनकी सभी मांगों में सबसे अहम है कि बर्न कारखाने की फिर से शुरुआत की जाए, वो भी नए सिरे से। सभी श्रमिकों के बकाया वेतन का भुगतान किया जाए। बर्न कंपनी की जमीन पर रह रहे लोगों और दुकानदारों के लिए पुनर्वासन की भी व्यवस्था की जाए। सभा के दौरान उपस्थित रहे पूर्व MLA रुनु दत्ता, उमा पदोगोप, सुनील खंडेलवाल, हेमंत प्रभाकर, दिवेंदु मुखर्जी, संजय प्रमाणिक, सुप्रियो राय, विवेक होम चौधरी, देवीदास बैनर्जी और नारायण बौरी, और सभी ने रेलवे के इस फैसले की कड़ी निंदा करते हुए उनकी सभी मांगों को जल्द पूरी करने का आह्वान किया। যেটা আমরা পরিষ্কার কথা বলতে চাই যে স্যার বীরেন মুখার্জি যখন এই কারখানা তৈরি করেছিলেন তখন স্বাধীনতার পরে 1956 সালে এই যে যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এটা একটা কারখানা, দাঁড়িয়ে মিটিং করছি, এটা ছিল 1 নম্বর কারখানা, কুমার বাজারে ছিল 2 নম্বর কারখানা, আর জিজ্ঞাপাড়ায় ছিল লালকুটি কারখানা। তো এই কারখানাটা স্যার বীরেন বেঙ্গল কোল থেকে লিজ নিয়েছিল জমি, সেটা আপনারা ইতিমধ্যে শুনলেন, আমাদের মূল প্রতিবেদনে আছে। সেটা হচ্ছে প্রায় 540 একর জমি। তারপর দুর্গাপুর আলাদা, গল্পবাড়ি আলাদা, অন্ডাল আলাদা, রানীগঞ্জে 540 একর জমি। এই জমি বেঙ্গল কোল থেকে লিজ হওয়া জমি, লিজ নেওয়া জমি। সামান্য কিছু জমি, কয়েকটা বাংলো, মাত্র 2টি বাংলো স্যার বীরেন মুখার্জি নিজে পয়সা দিয়ে কিনেছিলেন। বলতে চাইছি এই কনভেনশনের মাধ্যমে যে নতুন করে রানীগঞ্জকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বর্তমানের কেন্দ্র এবং রাজ্যের সরকার। আমরা জানি যে রেল আমাদের এই অঞ্চলের 540 একরের যে জমি, সেই জমিকে খেয়ে ফেলার চেষ্টা করছে। আর অন্যদিকে আমাদের রাজ্যের যারা রাজ্য চালাচ্ছেন যে সরকার, যাদেরকে আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ সমর্থন করেছিলেন, শব্দ জেগেছিলেন নতুন করে পশ্চিমবাংলাকে গড়ে তোলা, তারা আজকে নিশ্চুপ। সেই দলের যারা সাংসদ তিনি নিশ্চুপ, একদম খামোশ হয়ে আছেন। আবার আমরা দেখছি আমাদের রানীগঞ্জের যিনি বিধায়ক তথা এলএডিআর চেয়ারম্যান, তিনিও খামোশ হয়ে আছেন বা চুপ করে আছেন। আমরা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এই 540 একর জমিতে যে বস্তিগুলো আছে, যে ধাওড়াগুলো আছে, সেই ধাওড়াগুলোর মানুষ যারা আছেন, গরিব প্রান্তিক মানুষ যারা প্রত্যেক দিন সকালবেলায় কোমরে গামছা আর কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়ে সামান্য দুটো রোজগারের আশায় সন্ধ্যেবেলায় যখন ফিরে আসে বাড়িতে, যতটুকু রোজগার করে নিয়ে আসে এই দুর্বলের বাজারে নিজের সন্তান সন্ততি, স্ত্রী, মা বোনেদের মুখে সামান্য অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে, তাদের মাথার ওপর মরার ওপর খাড়ার ঘা যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন রানীগঞ্জের বিধায়ক বা রানীগঞ্জ তথা পশ্চিমবাংলাকে যে সরকার পরিচালনা করছে, যারা বলেছিল আমরা ভালো দিন নিয়ে আসবো, যারা বলেছিল আচ্ছা দিন আয়েগা, তারা চুপ কেন? অনেকেই বলছে আমরা বিভিন্ন মনে করছে
তখন এই মানুষগুলোকে সাহস দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, যেটা জনপ্রতিনিধিদের কর্তব্য, আজকে সেই কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছে। আজকে শুধুমাত্র বাঁশ কারখানার জমিতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাই নয়, আমাদের এই অঞ্চলে যেখানে আমরা সভা করছি তার আশেপাশে অজস্র ছোট বড় দোকান আছে, পাশেই হচ্ছে একটা হাট আছে, যে হাটকে করোনা মহামারীর সময় রানীগঞ্জের কর্পোরেশনের পক্ষ থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। একদিন হচ্ছে এখানে হাটে বসানো হয়েছিল, আর আজকে সেই হাটকে কেড়ে নিয়ে যারা ছোট ব্যবসায়ী তাদেরকে আজকে পথে বসানোর চেষ্টা হচ্ছে। আমরা মেনে নেব? আমরা যারা সিআইডি করে আমরা মানতে পারি না, আমরা যারা বস্তি উন্নয়ন সমিতি করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষের কথা বলি, আমরা এই উচ্ছেদকে মেনে নিতে পারি না। 540 একর জমি, হ্যাঁ এটা এক সময় স্যার বীরেনের হাতে ছিল, সেই কারখানা এক সময় রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, কিন্তু আমাদের দেশের সরকার রাষ্ট্রীয়করণের পর বাঁশ কারখানাকে বাঁচানোর জন্য, পুনরুজ্জীবনের জন্য যে পুঁজি বিনিয়োগ করার দরকার ছিল, যে আধুনিকীকরণের দরকার ছিল, সেই কাজ করে। আর তার স্বাভাবিক পরিণতিতে 76 সালের পর থেকে আস্তে আস্তে 84 সালের পরে 2000 সাল যখন বাজপেয়ীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তখন জোর করে বাঁশ কারখানার শ্রমিকদের বলা হলো তোমরা বিআরএস নেবে তো নাও, আর নাই তো তোমরা কোনো পাওনা গন্ডা পাবে না। তাদেরকে জোরপূর্বক বিআরএস দিয়ে তাদের হচ্ছে কর্মচ্যুত করা হয়েছে। এটাই হচ্ছে বিজেপি। আজকে যেমন নরেন্দ্র মোদীর সরকার উচ্ছেদ করতে চাইছে, কারখানা বন্ধ করে দিতে চাইছে, বেসরকারীকরণের মধ্য দিয়ে মানুষকে রুটি রুজির থেকে বঞ্চিত করতে চাইছে, বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। आगामी 21 जुलाई को कोलकाता के धर्मतला में शहीद स्मरण सभा को सफल बनाने के लिए आज मां माटी मानुस के समर्थन में पश्चिम बंग टीएमसी युवा कांग्रेस की ओर से 89 नंबर वार्ड माइनॉरिटी सेल पार्टी कार्यालय में एमआईसी दिवेंदु भगत ने सभी कर्मियों को लेकर एक बैठक की, जिसमें उन्होंने आगामी होने वाले स्मरण सभा के बारे में बातें की। वहीं दूसरी ओर इंतखाब खान ने बताया कि कैसे स्मरण सभा से पहले उन्होंने दीवार लेखन और पोस्टर बैनर लगाना अभी से शुरू कर दिए हैं, और साथ ही लोगों को ज़्यादा से ज़्यादा स्मरण सभा में शामिल होने का आह्वान किया। इस सभा के दौरान टीएमसी माइनॉरिटी सेल के शहर अध्यक्ष इंतखाब खान, जिला के जनरल सेक्रेटरी कैसर हयात, सचिव मुमताज अंसारी, तृणमूल कांग्रेस के कर्मी अभिजीत भट्टाचार्य और मोहम्मद हैदर उपस्थित रहे। आज उन शहीदों में देख नहीं पाए, और उन लोग को परिंदों और भगवान के पास, ऊपर वाले के पास हम दुआ करेंगे, जो प्रार्थना करेंगे तो उन लोग सुखी रहे और समृद्ध रहे, और उन लोग के साथ में हम लोग सब समय हैं और सब समय रहने की कोशिश करेंगे। यही बोलकर मेरा वक्तव्य को विराम देते हैं। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी। तो हम लोग सभी मिल करके अच्छे से अच्छे कमेटी मिल करके और जाएंगे और अच्छा से इसको सक्सेसफुल कर बनाएंगे, और भारी तादाद से हम लोग यहाँ से चलने का प्रयास करेंगे, और सभी जितने भी भाई हम लोग जाएंगे, जितने भी लेकर जाएंगे उसको अपने डिस्काउंट से लेकर के মাটি মানুষের সমর্থনে এবং তৃণমূল যুব কংগ্রেসের ডাকে শহীদ স্মরণে মানে কীভাবে প্রচার কার্য চালাচ্ছেন? আপনারা সবাই জানেন যে 1993 সালের যে ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার জন্য 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা অভিযানের জন্য সবাই আমরা সমবেত হয়েছি। আমার মাইনরিটি সেলের যারা এখানে কমিটির সদস্যরা আছেন সবাই এসছেন এবং প্রচারে তারা ব্যস্ত আছেন। আমি এদেরকে বলেছি বিভিন্ন এলাকায় গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করা, মিটিং করা। সেই মিটিংয়ে আমি নিজে উপস্থিত থাকব, আর কিছু দেওয়াল লিখতে বলা হয়েছে এবং কিছু ফেস্টুন ফ্ল্যাগ আমাদেরকে টাঙিয়ে দিতে বলেছি আমরা। আর তার সঙ্গে সঙ্গে আমরা এই শহীদের যারা সেদিনকে যে শহীদরা 13 জন তরতাজা যুবক যে প্রাণ পুলিশের গুলিতে যাদের প্রাণ গেল, সেই যুবকদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর তার পরিবাররা যেন থাকে, তার পরিবাররা
এবং তার পরিবারদেরকে ঈশ্বর আল্লাহ গুরু নানক সবই যেন উপরওয়ালা যেন সবাইকে সুখে শান্তিতে রাখে এই কামনা করব। এবং তাদের শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ, এই শহীদদের সঙ্গে আমরা সব সময় আছি, এই শহীদদেরকে আমরা কোনোদিন 21শে জুলাই সমর্থনে মানে প্রচার কার্য মানে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তো মানে আমরা প্রচার কার্য চারদিকে আরম্ভ করে দিয়েছি। 21শে জুলাই শহীদ স্মরণ উপলক্ষে প্রচার কার্য গ্রামীণ এরিয়াগুলোতে কীভাবে করছেন? আমাদের গ্রামীণ এরিয়াগুলোতে 21শে জুলাই যে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই যে দিবস, সেই দিবসের জন্য আমরা আমাদের গ্রামীণ অঞ্চলে আমাদের ব্লক প্রেসিডেন্ট দেবনারায়ণ দাস নেতৃত্বে আমরা আমাদের গ্রামীণ এলাকাগুলোতে পোস্টার, ব্যানার এবং দেয়াল লেখন আমাদের চলছে এবং সমস্ত মানুষকে আমরা বলছি যাতে যায়, তাদের যাওয়া আসার সমস্ত দায়িত্ব আমরা নেব। আর আমাদের মোটামুটি দেওয়াল লেখন চালু হয়ে গেছে, ব্যানার কাল থেকে পড়বে, আমাদের ব্যানার অলরেডি ছাপানো হয়ে গেছে এবং দেবুদা আমাদেরকে বলেছে যে সমস্ত লোক যারা গ্রামীণ অঞ্চলে আছে তাদেরকে বলা এবং তাদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কোনো রকম যাতে অসুবিধা না হয়। আর এই স্মরণকে, শহীদ স্মরণকে যাতে আমরা মানে সফল করতে পারি তার চেষ্টা আমরা করব। আর আমাদের তৃণমূল কংগ্রেসের যে যুব তৃণমূল কংগ্রেস আছে তাদের সহযোগিতা আমরা সবসময় পাচ্ছি এবং সাধারণ মানুষ সুস্থভাবে যেতে পারে, আসতে পারে, তার ব্যবস্থাও আমরা চালিয়ে যাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আমি तृणमूल কর্মী, আমাদের बल्लभपुर ग्रामीण। कांग्रेस माइनॉरिटी सेल ऑफिस में 21 जुलाई को लेकर मीटिंग बुलाया गया था, जहां पर हमारे जिला स्तर के 2 नेता मौजूद थे। माइनॉरिटी सेल के कैसर आयाज साहब, बोर्ड एडमिनिस्ट्रेशन के हमारे देवेंदु भगत जी मौजूद थे। उसके साथ साथ हमारे नया जिला के जो दायित्व मिला है जिनको, जिला के सेक्रेटरी मुमताज अंसारी साहब भी मौजूद थे। और हम लोगों का यही अभियान चलाया जा रहा है कि 21 जुलाई को जितनी ज़्यादा से ज़्यादा तादाद में हो, रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस और पश्चिम बर्धमान पूरा जिला माइनॉरिटी सेल टाउन तृणमूल कांग्रेस की तरफ से लेकर लोगों को जाया जाए। और इसके साथ साथ यही पैमान दिया जा रहा है कि हर एक वार्ड में और हर ब्लॉक में, हर अंचल में इसका इस तरह का प्रोग्राम किया जाए। और इसके साथ साथ ये भी वार्ता दिया जा रहा है कि हमारे जो जितने भी काउंसिलर हैं और जितने भी जिला के लोग हैं, उनके साथ साथ हमारे जितने भी माइनॉरिटी के छोटे बड़े जितने कार्यकर्ता हैं, उन्होंने से भी अपील है कि वो लोग भी ज़्यादा से ज़्यादा इनका प्रचार करें और 21 जुलाई को बड़ा सभा से ज़्यादा लोगों की तादाद में ले जाकर रानीगंज से वहाँ पर ब्रिगेड को बढ़ा जाए। माइनॉरिटी सेल क्या क्या मतलब स्टेप लिया अभी तक? माइनॉरिटी सेल की तरफ से आज हम लोगों का जिला स्तर के भी 2 लोग मौजूद थे। उसके साथ साथ माइनॉरिटी जिला के साथ साथ माइनॉरिटी ब्लॉक सेल रानीगंज टाउन कांग्रेस के लोग भी मौजूद थे, वार्ड प्रेसिडेंट भी सब मौजूद थे। और हम लोगों की तरफ से लगभग अभी तकरीबन मोटा-मोटी 50 बैनर बनाया गया है और बैनर बनाकर सभी जगह पे लगाया गया है। आप देख सकते हैं राजाबान मोड़ में भी लगा हुआ है, वालिंग भी किया गया है। और इसके साथ साथ जिला स्तर में भी हम लोगों का आमकोला, रानी शहर, बल्लभपुर, दुर्मी, मुमताज अंसारी की तरफ से कुछ बैनर लगाया गया है। तार बंगला में कैसर आयात की तरफ से कुछ बैनर लगाया गया है। और बाकी रानीगंज टाउन में हमारे प्रेसिडेंट की तरफ से भी बहुत सारे बैनर लगाए जा रहे हैं। नाम भी इंतखाब खान, माइनॉरिटी सेल प्रेसिडेंट, रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। दुर्गापुर स्टील प्लांट के नगर प्रशासनिक भवन के समीप मंगलवार वामपंथ संबंधित सीटू यूनियन, नागरिक समिति एवं शाखा संगठनों की ओर से DSP प्रबंधन की नीतियों के खिलाफ 14 सूत्री मांगों को लेकर विरोध प्रदर्शन किया गया एवं मांगों का ज्ञापन DSP विभागीय अधिकारी के हाथों सौंपा गया। प्रदर्शन के दौरान काफी संख्या में श्रमिक यूनियन एवं शाखा संगठनों के प्रतिनिधि के साथ टाउनशिप में रहने वाले नागरिक मौजूद थे। प्रदर्शन के दौरान इस्पात प्रबंधन की नीतियों के खिलाफ नारे लगाए गए। हिंदुस्तान स्टील एम्प्लॉयज यूनियन के सांगठनिक सचिव श्रीमन चैटर्जी ने बताया कि नगर वासियों के स्वार्थ हेतु यूनियन की ओर से धारावाहिक आंदोलन जारी है। इस्पात प्रबंधन स्टील टाउनशिप में सुविधा बहाल कराने की दिशा में मनमानी कर रहा है। टाउनशिप नागरिकों के रहने लायक अब नहीं रह गया। पूरा टाउनशिप जंगलों से घिर चुका है। A जोन, B जोन टाउनशिप में पानी, बिजली, जल निकासी, स्ट्रीट की सड़कें जर्जर होने से नागरिकों का बुरा हाल है। আমি যদি ছোট করে বলি
যে আপনি ইলেকট্রিক পোলগুলো ম্যাকেট হয়ে আছে, যে কোনো পড়ে যাবে। টাউনশিপে মোটরসাইকেল চলছে, পুলিশের প্রশাসন নেই, 70, 80, 90, 100 কিলোমিটার স্পিডে বাইক চলছে, কেউ নেই দেখা। রাস্তাঘাট ভেঙে চুড়ে সাফ হয়ে গেছে, চারিদিকে জঙ্গলের মধ্যে ভর্তি, লাইট জ্বলে না, একটা সম্পূর্ণ অব্যবস্থার মধ্যে টাউনশিপ চলছে। টাউনশিপে সেখানে দাঁড়িয়ে কোম্পানি ওয়ার্কাররা প্রোডাকশন করছে। ওয়ার্কাররা প্রোডাকশন করার পর তারা চাইবে বাড়িতে এসে একটা সুস্থভাবে ঘুমানো। টাউনশিপে কারেন্ট, লো ভোল্টেজ, ফ্যান ঘোরে না। দীর্ঘদিন ধরে কোম্পানি বলে আসছে আমরা ইনভেস্টমেন্ট করবো, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। কোম্পানি 12,000 কোটি টাকা প্রফিট করেছে, হাইয়েস্ট প্রফিট করেছে। তাহলে কোম্পানি শোনার জায়গায় নেই, কোম্পানিকে শোনানোর জন্য আমাদের যা যা করার কথা। দাবি না মানলে আপনারা কি আমরা কোম্পানি দাবি না মানলে আমাদের আন্দোলনের ক্ষেত্রে যতটা তীব্রতা বাড়ানোর আমরা তীব্রতা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সীমান্ত চ্যাটার্জি, হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি কনভেনর। दुर्गापुर से निमाय दास का रिपोर्ट, PVTV न्यूज। बांकुड़ा जिला शासक कार्यालय के समक्ष आंगनवाड़ी वर्कर्स एंड हेल्पर्स यूनियन की तरफ से 2 सूत्री मांगों के समर्थन में डीएम के समक्ष प्रदर्शन कर मांग पत्र सौंपा गया। जिला शासक कार्यालय के समक्ष प्रदर्शन करते हुए आंगनबाड़ी कर्मियों ने अपनी मांगे रखी। उनकी सबसे अहम मांगों में से एक रही कि उनका स्थायीकरण, वेतन वृद्धि, PF ESI की सुविधा के साथ उनकी और 2 मांगे सबसे प्रमुख है कि जल्द से जल्द अंडा, सब्जी और खाद्य सामग्री अच्छे से दी जाए और साथ ही उन्हें नया एंड्रॉइड फोन, सिम कार्ड और डाटा पैक भी दिया जाए। इन सभी मांगों के समर्थन में उन्होंने मांग पत्र सौंपा। মোবাইল ফোন ব্যবহার করার জন্য তার রিচার্জের পয়সাও সরকারকেই দিতে হবে। জ্বালানি বৃদ্ধি করতে হবে। AIUTUC জিন্দাবাদ, AIUTUC জিন্দাবাদ। মূল্য বৃদ্ধি করতে হবে, বাজার দর অনুযায়ী ডিম সবজির মূল্য বৃদ্ধি করতে হবে। AIUTUC। আজকে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীদের আজ ডিএম এর কাছে আপনাদের বিক্ষোভ কেন? আমাদের বিক্ষোভ মানে আমাদের আইসিডিএসের কিছু মূল দাবি তো রয়েছে, যেমন 21,000 টাকা বেতন, স্থায়ীকরণ, পেনশন, গ্র্যাচুইটি, তারপর পোষণ টাকার অ্যাপ সংক্রান্ত যে কাজ শুরু হয়ে গেছে তার জন্য যে ফোনের ডিমান্ড, এগুলো তো রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা যে সমস্যায় পড়েছি, এখন ডিম মার্কেটে 7 টাকা করে, কিন্তু আমাদের অফিস যা রেট দিচ্ছে সেটা হচ্ছে 5.5 টাকা। আমরা কোনোভাবেই আইসিডিএস কর্মীরা কোনোভাবেই সপ্তাহে 6টা দিন ডিম এই গোটা দেওয়া সম্ভব হচ্ছে না। মানে এই মুহূর্তে এটা একটা বিশাল সমস্যা। আর পোষণ টাকার অ্যাপ সংক্রান্ত যে কাজ, যার জন্য একটা ফোন দরকার, ফোনে সিম দরকার, রিচার্জের টাকা দরকার, অথচ মেয়েরা কাজ শুরু মানে অফিস থেকে চাপ দিয়ে মেয়েদেরকে দিয়ে কাজ করতে বলছে, সেজন্য আমাদের ফোনের ডিমান্ড আছে। আর এই মুহূর্তে আমাদের যে ডিমের দাম যে মার্কেটে রয়েছে, এত বেশি দাম, মেয়েরা কীভাবে কিনবে? সবজির দাম অনেক বেশি, সবজি রেট বেশি পাচ্ছি না আমরা। এই জন্য আমরা স্যারের কাছে এসেছি। জ্বালানির দাম এখন আমরা রেট পাই মোটামুটি শুরু হচ্ছে আমাদের 18 টাকা থেকে, কিন্তু এখন যেখানে আমরা পাচ্ছি 18 টাকা, সেই জায়গায় খরচ হচ্ছে 36 টাকা। মানে এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটা কীভাবে পূরণ করা সম্ভব, যাতে সুস্থভাবে মেয়েরা সেন্টারগুলো পরিচালনা করতে পারে, সেই জন্য আমরা স্যারের কাছে এসেছি যে আমরা কীভাবে সেন্টার চালাবো। ক দফা দাবি নিয়ে আবেদন করছেন? 2 দফা দাবি নিয়ে আমাদের এই আবেদন। অবিলম্বে ডিম, সবজি, জ্বালানির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আর পোষণ টাকার অ্যাপ সংক্রান্ত যে কাজ, তার জন্য যে ফোনের ডিমান্ড, সেই ফোন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে, রিচার্জ সিম সহ। দাবি না মানলে কি করবেন? দাবি না মানলে আমাদের আন্দোলন চলবে, এই আন্দোলনটাকে আরও বড় করবো, বৃহত্তর আন্দোলনে যাব আমরা। আপনার নাম পরিচয়? আমি বাঁকুড়া জেলার সম্পাদিকা চায়না কর্মকার। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PVTV न्यूज।